ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, আলোচনায় জাতীয় সরকারের প্রস্তাব। জানাবো শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধিতে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। জানাবো ডক্টর ইউনূসের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সর্বশেষ জানাবো আদালতে বিমর্ষ পলক, গল্পে ছিলেন সালমান আনিসুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, আলোচনায় জাতীয় সরকারের প্রস্তাব। অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার শীর্ষক এক নাগরিক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উত্থাপন করা হয়। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক। সভায় উপস্থিত প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সম্ভাব্য কাঠামো তুলে ধরা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতি হবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপরাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উপপ্রধানমন্ত্রী হবেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী শ্রেণীর অংশগ্রহণে একটি আনুপাতিক কাঠামো প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী মন্ত্রিসভায় বিএনপি পাবে 25%, জামাতে ইসলামী 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পেশাজীবীরা 10% এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহ 25%। বক্তারা বলেন, এই ধরনের কাঠামোর ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্যপূর্ণ নীতিমালা গঠন করা সম্ভব। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদের দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য রেখে স্বেচ্ছাচারিতার সুযোগ কমিয়ে আনা যাবে। তারা আরো বলেন, এই কাঠামো চূড়ান্ত করতে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রস্তাবিত জাতীয় সরকার হবে জনকল্যাণে নিবেদিত, অংশগ্রহণমূলক ও গণভিত্তিক, যেখানে শাসকরা হবেন জনগণের সেবক। সবাই বক্তারা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে চলমান গণ আন্দোলনের সব অংশীজনের সঙ্গে সংলাপ ও আলোচনার আহ্বান জানান। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধিতে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী। শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কি? এমন প্রশ্নে রুহুল আমিন সিদ্দিকী বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়, দেশের বাইরে সেটা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। দুই দেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, সেই ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এ ব্যাপারে আমরা ভারতকে বলছি, তোমরা এইটা প্রশ্রয় দিও না। এটা সব সময় বলছি, তবে আমরা আলাদা করে তাদের ওইভাবে বলি না। যারা আমাদের সরকার বিরোধী, স্বার্থ বিরোধী, তাদের তোমরা প্রশ্রয় দিও না। ভারত থেকে প্রতিনিয়ত পশ্চিম প্রসঙ্গে রুহুল আমিন সিদ্দিকী বলেন, যাদের পশ্চিম করা হচ্ছে তারা তালিকায় আছেন কিনা যাচাই বাছাই করে দেখতে হবে। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি সমন্বয় করে কাজ করছেন। ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়, কারণ অনেকের নামেই তো মিলে যায়। আমাদের দেখতে হবে তিনি আমাদের নাগরিক কিনা। ডক্টর ইউনূসের রাজনৈতিক ভবিষ্যৎ। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দ্বন্দ্ব এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এই সরকারের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে সেনাবাহিনী ও সরকারের মধ্যে ক্ষমতা কাঠামো এবং নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে মতপার্থক্য বেশ প্রকাশ্য হয়ে উঠেছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক বিবৃতিতে জানান, তিনি চান ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এই দাবির সঙ্গে সরকারের ঘোষিত সময়সূচির অসঙ্গতি রয়েছে, কারণ ইউনূস প্রশাসন এখনো নির্দিষ্ট কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি। ফলে সেনাবাহিনী ও সরকারের মধ্যে একটি সূক্ষ্ম উত্তেজনা কাজ করছে। সরকারের উপর রাজনৈতিক দলগুলোর চাপও বাড়ছে। বহুদল অভিযোগ করেছে, এই সরকার জনগণের সঙ্গে যথাযথভাবে মতবিনিময় না করেই নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে নির্বাচনকালীন প্রশাসনের গঠন, ভোটার তালিকার হালনাগাদ এবং
নির্বাচনী আইনের পরিবর্তন নিয়ে দলগুলো একাধিকবার উদ্বেগ জানিয়েছে। কিছু দল এই সরকারকে অগণতান্ত্রিক বলে অবহিত করেছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। কেউ কেউ বলেছেন সেনাবাহিনীর চাপ ও প্রশাসনিক জটিলতার কারণে ইউনূস হয়তো পদত্যাগ করতে পারেন। তবে সরকারিভাবে জানানো হয়েছে যে একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউনূস এমন কোনো ইঙ্গিত দেননি। তবুও অভ্যন্তরীণভাবে সরকারের স্থিতিশীলতা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারগুলো সাধারণত নির্বাচনের আয়োজন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কাজ করবে, কিন্তু এই সরকারের কার্যক্রম অনেক ক্ষেত্রে ব্যতিক্রম বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলো অভিযোগ, সরকার একদিকে যেমন সময় ক্ষেপণ করছে, অন্যদিকে কিছু পক্ষের সঙ্গে গোপন সমঝোতা করছে, যা সবার জন্য স্বচ্ছ নয়। এমনকি সাধারণ মানুষও এই পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত। তারা জানে না কবে নির্বাচন হবে, কিভাবে হবে এবং আদৌ এই সরকারের উপর আস্থা রাখা যাবে কিনা। মিডিয়াও নানা বিশ্লেষণ ও প্রতিবেদন উঠে আসছে, যেখানে বলা হচ্ছে দেশের রাজনৈতিক কাঠামো এক নতুন রূপান্তরের মুখোমুখি হতে চলেছে। সেনাবাহিনীর ভূমিকা এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা যদি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নেয়, তাহলে আগামী নির্বাচনের চিত্র ভিন্ন হতে পারে। অন্যদিকে যদি তারা সরকারের উপর আস্থা হারায়, তাহলে নতুন করে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। উপসংহারে বলা যায়, মোহাম্মদ ইউনূসের প্রশাসন একটি সংকটকাল অতিক্রম করছে। এই সংকট উত্তরণের জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়, সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক এবং একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের রূপরেখা ঘোষণা। তা না হলে দেশের গণতন্ত্র ও প্রশাসনিক কাঠামো আরো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই রূপান্তরটি মৌলিক, বিস্তারিত এবং সংবাদ প্রতিবেদনটির মূল তথ্য সংরক্ষণ করে লেখা হয়েছে। চাইলে তুমি এটাকে নিজের মতো করে আরো সংক্ষিপ্ত করে বা সম্প্রসারিত করতে পারো। অন্য কোনো বিশেষ বিষয়ের উপর আলাদা ফোকাস দরকার হলে সেটাও বলতে পারো। আদালতে বিমর্ষ পলক, গল্পে ছিলেন সালমান আনিসুল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 7 জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ দেন। গ্রেফতার দেখানো অন্যরা হলেন গাজীপুর মহানগরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মুক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহী আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজন। সালমান এফ রহমানকে গুলশান থানার 2টি ও মিরপুর থানার 1 মামলায়, আসাদুর রহমান কিরণকে উত্তরা পূর্ব থানার 2টি, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে মিরপুর থানার 1টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মুক্তার হোসেন, শাহী আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজনকে কাফরুল ও নিউ মার্কেট থানার পৃথক 3 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কাঠগড়ায় 33 মিনিট। সকাল 9টার দিকে কারাগার থেকে হাজতে নেওয়া হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকদের। সকাল 10টা 38 মিনিটের দিকে তাদের একে একে আদালতে হাজির করা হয়। এই সময় বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, হাতকড়া পরানো ছিল। কাঠগড়ায় প্রথমে আনিসুল, মাঝে সালমান এফ রহমান ও পেছনে জুনায়েদ আহমেদ পলক সারিবদ্ধ হয়ে দাঁড়ান। 10টা 40 মিনিটে তাদের হেলমেট ও হাতকড়া খুলে দেয় পুলিশ। এই সময় আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক একে অপরের সঙ্গে কথা বলতে থাকেন। আর এজলাসে বিচারক আসার আগ মুহূর্তে সালমান এফ রহমান সহ প্রত্যেক আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে থাকেন। 10টা 45 মিনিটে এজলাসে আসন গ্রহণ করেন বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ। বিচারক এজলাসে প্রবেশের সঙ্গে সঙ্গে কথা বলা থামিয়ে দেন তারা। এই সময় বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। মিরপুর থানার একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের আবেদন করে পুলিশ। 10টা 49 মিনিটে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করলে নাসূচক মাথা নাড়ান আনিসুল হক। এরপর আদালত চলাকালে নিজ আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় আনিসুল হককে। তবে 11টা 1 মিনিটে বিচারিক কার্যক্রম চলাকালীন গল্পে মাথেন আনিসুল হক ও সালমান এফ রহমান। এ সময় বিচারক তাদের দিকে তাকাতেই থেমে যান তারা। তবে আদালতের কাঠগড়ার 33 মিনিট বিমর্ষ ছিলেন জুনায়েদ আহমেদ পলক। অন্যদিকে আদালতে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও এদিন চুপ ছিলেন তিনি। কাঠগড়ায় অন্যদের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি। সকাল 11টা 11 মিনিটে বিচারিক কার্যক্রম শেষে এজলাস ত্যাগ করেন বিচারক। আদালত পলক ও ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনায়েদ আহমেদ পলক এই 5 বই চান। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন সমকালকে বলেন, জুনায়েদ আহমেদ পলক এখন আইনের বই পড়ছেন। তিনি পেশায় আইনজীবী। সংসদ সদস্য হওয়ার কারণে তিনি উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আর বিশ্বর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।